হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা এই ভিডিওতে শুরু করব ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, মানে পরিপাক এবং শোষণ। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের নিট থেকে বাদ চলে গেছে, কিন্তু আমাদের সেমিস্টার 2-তে আছে, ফলে এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। তাহলে দুটো জিনিস, ডাইজেশন এবং অ্যাবজর্পশন, ফার্স্টে আমরা দেখে নিই ডাইজেশন কাকে বলে এবং অ্যাবজর্পশন কাকে বলে। ডাইজেশন বা পরিপাক মানে কি? দ্য ফিজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেস বাই উইচ দ্য কমপ্লেক্স অ্যান্ড লার্জার ফুড ম্যাটেরিয়ালস আর ব্রোকেন ডাউন by several enzymes in the alimentary canal into chemically simpler water soluble and easily absorbable form is called digestion. তাহলে ডাইজেশন বা পরিপাক মানে কি? পরিপাক একটি যান্ত্রিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে কি হয়, আমরা যে জটিল খাদ্য গ্রহণ করি সেই জটিল খাদ্যগুলো উৎসেচকের প্রভাবে, বিভিন্ন এনজাইমের প্রভাবে আমাদের অ্যালিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালীর মধ্যে সহজ, কেমিক্যালি সিম্পলার মানে সরল এবং শোষণযোগ্য, ওয়াটার সলিউবল জলে দ্রবণীয় এরকম খাদ্যের এরকম অ্যাবজর্বেবল ফর্মে রূপান্তরিত হয়, তাকেই আমরা বলি ডাইজেশন বা পরিপাক। আর শোষণ বা অ্যাবজর্পশন কাকে বলে? অ্যাবজর্পশন ইজ এ ফিজিকো-কেমিক্যাল প্রসেস বাই উইচ the digested simple and soluble foods enter into the bloodstream or lymph through intestinal epithelium. তার মানে এই যে পাচনের ফলে বা পরিপাকের ফলে জটিল খাদ্যগুলো সরল এবং শোষণযোগ্য সহজ খাদ্যে রূপান্তরিত হলো, সেই সিম্পল ফুডগুলোকে বা সরল খাদ্যগুলো আমাদের রক্তবাহের মধ্যে বা লসিকার মধ্যে যে প্রবেশ করে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামের মাধ্যমে, তাকেই আমরা বলি শোষণ। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমাদের হিউম্যান ফিজিওলজির মধ্যে আছে। তো এখানে আমরা ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান নিয়ে পড়াশোনা করব। আমরা পড়ব কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান, মানুষের পৌষ্টিক তন্ত্র। এবার মানুষের পৌষ্টিক তন্ত্রটা যে আমরা পড়বো, আমরা দুটো ভাগে এটাকে পড়বো। প্রথমটা হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অ্যালিমেন্টারি ক্যানাল বা যাকে আমরা বলি ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে পৌষ্টিক নালী। আর আরেকটা পার্ট আমরা পড়বো হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস বা পাচন গ্রন্থি। এই ভিডিওতে আমরা অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা পৌষ্টিক নালী সম্বন্ধে আলোচনা করব। আমি পৌষ্টিক গ্রন্থি সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও দেব। পৌষ্টিক গ্রন্থির মধ্যে কোন কোন গ্রন্থি পড়ে? এর মধ্যে পড়ে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, এর মধ্যে পড়বে প্যানক্রিয়াস, এখানে পড়বে লিভার বা যকৃৎ, এর মধ্যে পড়বে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং এর মধ্যে পড়বে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, লিভার মানে যকৃৎ, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মানে হচ্ছে পাক গ্রন্থি যেটা আমাদের পাকস্থলীর মধ্যে থাকে, এবং ইন্টেস্টিনাল গ্ল্যান্ড মানে হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি যা আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে থাকে। তো এই পার্টটা কিন্তু আমরা পরে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে পৌষ্টিক নালীর যে গঠন, অর্থাৎ যেটা মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত যে টিউব লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাক। এই অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে আমরা কোন কোন পার্ট দেখব? আমরা দেখতে পাবো মাউথ, আমরা দেখব ফ্যারিংস, আমরা দেখব ইসোফেগাস, আমরা দেখব স্টোম্যাক, তারপরে আসবে স্মল ইন্টেস্টাইন, এবং লাস্ট পার্টটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ওকে, তাহলে অ্যালিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালী মাউথ থেকে শুরু হবে, শেষ হবে লার্জ ইন্টেস্টাইনে। এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন পার্ট পাবো, আমি প্রত্যেকটা পার্টেই ডিটেলে আসছি। তাহলে মাউথ মানে আপাতত আমরা মুখ বলছি, এটার আবার দুটো পার্ট। মাউথটাকে আমরা দুটো রিজিয়নে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেস্টিবিউল, আরেকটা হচ্ছে মাউথ
ক্যাভিটি বা যাকে আমরা বলি বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটি। ওকে, তাহলে মাউথ থেকে শুরু করে একদম অ্যানাস অব্দি যাবে। অ্যানাসটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনের পার্টের মধ্যেই ধরা হয়। তো কি এর পার্টগুলো আমি পরে আসছি। প্রথমে তাহলে আমরা শুরু করব মাউথ থেকে। তবে প্রথমে আমরা একটা হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা অ্যালিমেন্টারি ক্যানালের ছবি দেখে নিই। তাহলে এটা হচ্ছে একদম মাউথ পার্ট। আমি একটু অন্য কালারটা চেঞ্জ করে নিই, এখানে গ্রিন দিয়ে বেটার বোঝা যাবে। তাহলে এই রিজিয়নটা হচ্ছে আমাদের, এই রিজিয়নটা হচ্ছে মাউথ, এই রিজিয়নটা হচ্ছে মাউথ। তারপরে নেক্সট কালার নিই, এই কালারটা। তারপরে এই যে ছোট্ট অংশটা, এই রিজিয়নটা হচ্ছে ফ্যারিংস। ওকে, তারপরে এটা হচ্ছে ইসোফেগাস, তারপরে স্টমাক, তারপরে স্মল ইন্টেস্টাইন, এবং এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই টিপিক্যাল ডায়াগ্রাম একদম মাউথ থেকে শুরু করে অ্যানাস অব্দি। তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে মাউথ নিয়ে। আমি একটু আগেই বললাম যে মাউথের দুটো পোর্শন, একটা হচ্ছে ভেস্টিবিউল, একটা হচ্ছে ভেস্টিবিউল, আরেকটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি, আরেকটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। প্রথমে আমরা দেখব ভেস্টিবিউল কোন অংশটা। ভেস্টিবিউল হচ্ছে আমাদের ঠোঁট এবং দাঁত বা মাড়ির মধ্যবর্তী যে অংশ, অর্থাৎ যদি আমরা দাঁতের বাইরের দিকে জিভটাকে ঘোরাই, এই অংশ যদি বুঝতে না পারি, যাদের একটা বদ অভ্যাস আছে, যারা খৈনি খায়, খৈনিটাকে নিয়ে তারা জিভে এই ঠিক ঠোঁটের ভেতরে একটা পোর্শনে রাখে না, দাঁতের সামনে এবং ঠোঁটের পিছনে, এই পোর্শনটা হচ্ছে ভেস্টিবিউল। ঠিক আছে, তাহলে ভেস্টিবিউল হচ্ছে ঠোঁট এবং দাঁতের মধ্যবর্তী সংক্ষিপ্ত অংশটা। আর দাঁত বা মাড়ি থেকে শুরু করে ভিতরের যে পুরো পোর্শনটা, যেখানে জিভ আছে, ওপরের দিকে টাগড়া আছে, যাকে আমরা বলি হচ্ছে প্যালেট, এই যে পোর্শনটা মানে ভেতরের যে পোর্শনটা, সেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। তো এই ওরাল ক্যাভিটির মধ্যে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব। বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটির মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস দেখতে পাবো, যেটা আমাদের কিন্তু ডাইজেশনে হেল্প করে বা খাবার গ্রহণ করতে, খাবারকে ছোট টুকরো ভাঙতে হেল্প করে। দুটো জিনিস, একটা হচ্ছে দাঁত বা টিথ, আর একটা হচ্ছে টাং। ওকে, টাং মানে জিভ। তাহলে জিভ এবং দাঁত, এই দুটো জিনিস কিন্তু আমরা বাক্কাল ক্যাভিটির মধ্যে দেখতে পাবো। তো দাঁত এবং জিভ সম্বন্ধে পড়বো। একটু ফার্স্টে ওরাল ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটির ছবিটা আমরা দেখে নিই। তাহলে এখানে ভেস্টিবিউল দেখাচ্ছে না, এখানে জাস্ট ভেতরের পোর্শনটা বাক্কাল ক্যাভিটি দেখাচ্ছে মাউথের মধ্যে। তাহলে এখানে হচ্ছে আমরা মাড়ি মানে হচ্ছে গাম বা জিঞ্জিভা, লিপ মানে বুঝে গেলাম আপার লিপ লোয়ার লিপ মানে ঠোঁট। আচ্ছা, এবারে আমরা যদি বাক্কাল ক্যাভিটির রুফ মানে ওপরের দিক, ছাদের দিকে জিভটাকে ঠেকাই, প্রত্যেকে ট্রাই কর, জিভটাকে বাক্কাল ক্যাভিটির রুফের দিকে সামনের দিকে ঠেল, দেখ খুব শক্ত জিনিস ফিল হবে, তাই না? বাংলা বলি টাগড়া। ছোটবেলায় যখন আমরা গুঁড়ো দুধ বা হরলিক্স চুরি করে খেতাম, টাগড়ায় আটকে যেত না? তাই ওটাকে জিভ দিয়ে ঠেললে দেখ খুব শক্ত ফিল কর, নিজে ফিল কর। তো তাকে আমরা বলবো হচ্ছে হার্ড প্যালেট। প্যালেট মানে হচ্ছে টাগড়া, সামনের দিকটা কিন্তু শক্ত। কিন্তু তুই জিভটাকে ভেতরের দিকে ফোল্ড করে একটু গলার দিকে করে ওপরের দিকে ঠেল, একদম ভেতরের দিকে, ওই জায়গাটা কিন্তু নরম ফিল হবে, তাই না? তাহলে তাকে আমরা বলবো সফট প্যালেট। তাহলে প্যালেট, তার কিন্তু দুটো পার্ট, প্যালেটের কিন্তু দুটো পার্ট, সামনের দিকটা শক্ত যাকে বলা হয় হার্ড প্যালেট, ভেতরের দিকটা নরম তাকে বলা হয় সফট প্যালেট। ঠিক আছে, তাহলে বাক্কাল ক্যাভিটির রুফ বা ছাদটা বুঝে গেছি। নিচের দিকে ফ্লোরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে জিভ বা টাং। এই জিভের কিন্তু আবার দুটো পার্ট, এই জিভের কিন্তু দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট, একটা হচ্ছে জিভের ফ্যারিঞ্জিয়াল পার্ট, যেটা হচ্ছে জিভের পিছন দিকের 1/3, আর সামনের দিকটা হচ্ছে বাক্কাল পার্ট বা ওরাল পার্ট, বাক্কাল বা ওরাল পার্ট।
যেটা বাক্কাল ক্যাভিটির মধ্যে আছে, এবং এটা হচ্ছে জিভের 2/3 পোর্শন, অর্থাৎ জিভের সামনের দিকের 3/2 যে অংশ সেটা কিন্তু আমাদের বাক্কাল ক্যাভিটির মধ্যে থাকে, বাকি 1/3 অংশ কিন্তু পেছনে ফ্যারিঞ্জিয়াল রিজিয়ন বা ফ্যারিংসে থাকে। আর একটা জিনিস, এই যে সফট প্যালেটের যে একদম এন্ড পোর্শনটা, সেখানে একটা টাইনি কনিক্যাল প্রজেকশন দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় উভুলা, বাংলায় বলা হয় আলজিভ। ঠিক আছে, টনসিল কি জিনিস আমি পরে আসছি। আর বাক্কাল ক্যাভিটির ভেতরে তো বাক্কাল মিউকোসা দেখতে থাকবেই। আর একটা জিনিস, এই জিভ বাক্কাল ক্যাভিটির যে ফ্লোর, তার সঙ্গে একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত থাকে, যাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্রেনুলাম, যাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্রেনুলাম। ওকে, তাহলে বাক্কাল ক্যাভিটির মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাবো। সব থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস? দুটো জিনিস, একটা হচ্ছে জিভ এবং আরেকটা হচ্ছে দাঁত। তো আমাদের দাঁত আর জিভ সম্বন্ধে একটু ডিটেইলে পড়তে হবে। আমরা প্রথমে দাঁত সম্বন্ধে দেখে নিই, যে মানুষের দাঁত কেমন দেখতে, এবং এখানে ডেন্টাল ফর্মুলা দেখবো। এখানে দাঁতের অনেকগুলো ছবি আছে, আমি প্রথমে কোনটা দেখবো? প্রথমে আমি কথা বলি হচ্ছে আমাদের ডেন্টাল ফর্মুলা নিয়ে। আমাদের ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত, পরীক্ষাতে আসে এই কোয়েশ্চেনটা, হোয়াট ইজ ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত মানে, আমরা আগের ছবিতে যে বাক্কাল ক্যাভিটি ছবিটা দেখলাম, তাহলে এখানে এই উপরের পাটির দাঁত, নিচের পাটির দাঁত, তাই তো? এবারে যদি আমরা এই একটা পাটি এরম ভাবে হাফ করি, তাই তো, এই যে হাফ করলাম, তাহলে ওপরের পাটির দাঁতকে আমরা দুভাগে ভাগ করলাম, নিচের পাটির দাঁতকে আমরা দুভাগে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে একটা হাফ, এটা দুটো হাফ, এটা এদিকটা 3টে হাফ, এদিকটা 4টে হাফ। তাহলে মানুষের যে মোট 32টা দাঁত, তাহলে ওপরের পাটিতে যদি এরম ভাবে সাজানো দাঁতগুলো, ধরে নিই এই একটা দাঁত, দুটো দাঁত, 3টে 4টে, এরম করে যদি, তাহলে কটা হবে? এখানে 16টা দাঁত হবে। সব সেম দেখতে হয় না, আমার ছবিতে এই ছবিতে সেম মনে হচ্ছে, আমি জাস্ট এমনি ব্যাপারটা কাল্পনিক বোঝানোর জন্য। তাহলে এখানে মোট 16টা দাঁত ওপরের পাটিতে, নিচের পাটিতে 16টা দাঁত, আমি একজন প্রাপ্তবয়স্ক লোকের ধরে নিচ্ছি। তাহলে একে যদি আমরা এরকম মাঝ বরাবর ভাগ করি, তাহলে এটা একটা হাফ, দুটো হাফ, 3টে হাফ, 4টে হাফ। তাহলে দুটো হাফ মিলে যদি 16টা দাঁত হয়, তাহলে একটা হাফে কটা দাঁত হবে? একটা হাফে 8টা দাঁত। তাহলে এই 8টা দাঁত, এদিকে 8টা দাঁত, এদিকে 8টা দাঁত, এদিকে 8টা দাঁত। ঠিক আছে, এবার এই যে 8টা করে দাঁত, এই 8টা করে যে দাঁত আছে মানুষের, এই 8টা দাঁত মানে এক একটা পাটির যে অর্ধেক অংশ, হাফ, তার মধ্যে যে 8টা দাঁত থাকবে, সেই 8টা দাঁত কিন্তু এক রকমের দেখতে নয়। এই 8টা দাঁতের মধ্যে কিন্তু আমরা 4 রকমের দাঁত দেখতে পাবো। কি কি? আমরা দেখতে পাবো ইনসিজার, আমরা দেখতে পাবো ক্যানাইন, আমরা দেখতে পাবো প্রিমোলার এবং মোলার। তার মানে মানুষের মুখবিবরে বা বাক্কাল ক্যাভিটির মধ্যে যে দাঁতগুলো থাকে, সব দাঁত কিন্তু এক রকমের দেখতে হয় না, এরা কিন্তু এদের মরফোলজিক্যাল কিন্তু ডিফারেন্স আছে। তাই আমাদের ডেন্টিশনকে বলা হয় হেটেরোডন্ট ডেন্টিশন। হেটেরোডন্ট, ডোন্ট মানে হচ্ছে দাঁত, হেটেরো মানে হচ্ছে ডিফারেন্ট। তাহলে মানুষের দাঁতগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, তাই মানুষের ডেন্টিশনকে বলা হয় হেটেরোডন্ট ডেন্টিশন। যদি সবকটা দাঁত এক রকমের দেখতে হয় কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে, তাদেরকে বলা হয় হোমোডন্ট ডেন্টিশন। হোমো মানে সেম, ডোন্ট মানে দাঁত। হোমোডন্ট ডেন্টিশন দেখতে পাবো শার্কের ক্ষেত্রে। শার্কের কিন্তু সব দাঁত একরকম দেখতে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সব দাঁত একরকম না। আমাদের তাহলে 4 রকমের দাঁত দেখতে পাওয়া যায়। তাহলে 4 টাইপস অফ টিথ, তাই তো? মানুষের কিন্তু 4 রকমের দাঁত দেখতে পাবো, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে ডেন্টাল ফর্মুলা যখন আমরা লিখবো, তখন কিন্তু আমরা এই 32টা দাঁতের হিসেব লিখবো না, আমরা লিখবো হচ্ছে 8খানা দাঁতের, মানে যে কোনো একটা পার্টির হাফ। কারণ এই হাফেও যা, এই হাফেও সেম, এই হাফেও যা, এই হাফেও সেম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা হাফে কিন্তু সেম দাঁতের আমরা সেম রকমের অ্যারেঞ্জমেন্ট দেখবো। তাহলে এটা ধরে নিই একটা পার্টি যে কোনো, তাহলে তার এই মাঝ বরাবর হাফ করা হয়েছে। ঠিক আছে, এবারে এখানে প্রথম যে দুটো দাঁত আছে তারা একরকম, তারপরেরটা একরকম, তারপরের দুটো আবার একরকম, তারপরের 3টে কিন্তু আবার একরকম। তাহলে প্রথম দুটো হচ্ছে ইনসাইজার, তারপরেরটা ক্যানাইন, তারপরে 3টে প্রিমোলার, সরি, তারপরে দুটো দুটো হচ্ছে প্রিমোলার, তারপরে দুটো হচ্ছে প্রিমোলার, এবং লাস্টের 3টে হচ্ছে মোলার। তাহলে সংকেত দিয়ে কিভাবে লিখবো? ইনসিজারের জন্য কি লেখা উচিত? আই, তাই তো? ক্যানাইনের জন্য সি, প্রিমোলারের জন্য পিএম, মোলারের জন্য এম। এবারে যেহেতু ওপরের পাটির এদিকে যা, এদিকেও সেম, আবার নিচের পাটিরও এদিকে যা, এদিকে সেম, তাহলে ওপরের পাটির এদিকে আর নিচের পাটির এদিকে সেম,
ওপরের পার্টির এই দিক, নিচের পার্টির এদিকে সেম। এই যে সেম হয় এই জন্য আমরা লিখি আই, তাহলে আই একটাতে কটা, দুটো, তাহলে 2/2। আই 2/2 মানে ওপরের পার্টির ক্ষেত্রেও সেম, নিচের পার্টির ক্ষেত্রেও সেম, আই 2/2। তারপর সি মানে ক্যানাইন, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2, মোলার 3/3, মনে থাকবে। তাহলে ICPMM আমরা মনে রাখবো কিরকম ভাবে, আমরা মনে রাখবো হচ্ছে 21-23, 21-23, এটা মনে রাখতে পারবো 21-23, 2-1-2-3। তাহলে একজন অ্যাডাল্ট হিউম্যানের ডেন্টাল ফর্মুলা, একজন অ্যাডাল্ট হিউম্যানের ডেন্টাল ফর্মুলা 2-1-2-3। তবে আমরা বর্তমানে দেখি যে অনেকেরই কিন্তু এই যে থার্ড মোলার বা লাস্ট মোলার এই দাঁতটা অনেকের বেরোয় না, কারোর কারোর বেরোয় না। যখন যদি কারোর বেরোয়, বা এটা কিন্তু 18-20 বছরের পরে গিয়ে বেরোয়, যদি ঠিকঠাক বেরিয়ে গেলে তো ভালো, কিন্তু চোয়ালে ঠিকমতো জায়গা না থাকার জন্য কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এই দাঁতটা বেরোয় না, আবার কারোর কারোর ক্ষেত্রে এই দাঁতটা কিন্তু বেঁকে বেরোয় এদিক ওদিক হয়ে। তো সে কিন্তু আমাদের খুব যন্ত্রণা দেয়। তো একে বলা হয় উইজডম টিথ। এটা কিন্তু একটা লুপ্তপ্রায় অঙ্গ, এটা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগে না খাবার চেবানোর ক্ষেত্রে। তো এই লাস্ট মোলারটাকে বলা হয় উইজডম টিথ। ওকে, বাংলায় বলা হয় আক্কেল দাঁত। কিন্তু এর আচার আচরণ কিন্তু মোটেই আক্কেল নয়, বেআক্কেলে। কারণ যাদের এই উইজডম টিথ উল্টো পাল্টা এদিক ওদিক করে বেরোয়, সেগুলো কিন্তু খুব যন্ত্রণা দেয়, তখন কিন্তু সেই দাঁত তুলে ফেলতে হয়। ঠিক আছে, তাহলে আক্কেল দাঁত বা উইজডম টিথ কোন দাঁতটা? এটা হচ্ছে আমাদের থার্ড মোলার। থার্ড মোলার মানে উপরের পার্টিরও থার্ড মোলার, এদিকেরও এদিকেরও, নিচের পার্টিরও এদিকেরও এদিকেরও, তার মানে চারটে কিন্তু আক্কেল দাঁত থাকে। এই চারটের মধ্যে কারোর চারটেই প্রবলেম দেয়, কারোর একটাও বেরোয় না, কারোর হয়তো ঠিকঠাক বেরিয়ে গেল, কারোর দুটো প্রবলেম করলো। ঠিক আছে, তো ওটা কপালের উপর নির্ভর করে যে এই উইজডম টিথটা কার কতখানি জায়গা পেলো, সেই অনুযায়ী নির্ভর করবে ওর অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে। এটা হচ্ছে অ্যাডাল্ট হিউম্যানের। যদি আমরা বাচ্চাদের দেখি, তাদের ক্ষেত্রে তাদের ফর্মুলা হচ্ছে 2-1-0-2, এটা মনে রাখতে হবে। তাহলে একটা বাচ্চার ক্ষেত্রে তার ফর্মুলা হচ্ছে 2-1-0-2, তার মানে আই 2/2, সি 1/1, PM 0/0, M 2/2, 2-1-0-2। তার মানে বাচ্চাদের কিন্তু প্রি মোলার থাকে না, বাচ্চাদের কিন্তু প্রি মোলার থাকে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই মানুষের যদি দন্ত সংকেত আসে, যদি বলা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো 2-1-2-3, যদি একজন বাচ্চার দন্ত সংকেত বলা হয় 2-1-0-2, তার মানে প্রি মোলার কিন্তু আমাদের বাচ্চা অবস্থায় থাকে না। আমাদের যখন সেকেন্ড টাইম যে দাঁত ওঠে, প্রথম যে দাঁতটা ওঠে আমাদের, তাকে বলা হয় মিল্ক টিথ বা ডেসিডুয়াস টিথ। প্রথমবার জন্মের পর যখন ওই 1 বছর বা 12 মাস 14 মাস ওই সময় যে দাঁত প্রথমবার দাঁত ওঠে, তাকে বলা হয় মিল্ক টিথ। এবং এই মিল্ক টিথ আস্তে আস্তে পড়ার পর মানুষের সেকেন্ড সেট অফ টিথ বেরোয়, যাকে বলা হয় পার্মানেন্ট টিথ, তাই না? যাকে বলা হয় পার্মানেন্ট টিথ, তাই তো, বা স্থায়ী দাঁত। প্রথমটা হচ্ছে দুধে দাঁত, তারপর একটা স্থায়ী দাঁত মানুষের, এটা হচ্ছে ফার্স্ট টাইম উঠবে, এটা সেকেন্ড টাইম উঠবে। কোনো কারণে এই পার্মানেন্ট টিথ যদি পড়ে যায় আর কিন্তু দাঁত উঠবে না। তাহলে মানুষের জীবন দশায় দুবার দাঁত ওঠে, তাই একে বলা হয় ডাইফিওডোন্ট ডেন্টিশন। আরেকটা টার্ম শিখলাম, একটা শিখলাম হেটেরোডোন্ট ডেন্টিশন। তাহলে হেটেরোডোন্ট ডেন্টিশন কেন? কারণ মানুষের যে দাঁত, সেই দাঁতের মরফোলজিক্যাল ডিফারেন্স থাকে, বিভিন্ন আকৃতির দাঁত মানুষের মুখবিবরে দেখা যায়, তাই বলা হয় হেটেরোডোন্ট ডেন্টিশন। যাদের বিভিন্ন আকৃতির দাঁত দেখতে পাওয়া যায় না, সব দাঁতের একই রকম আকৃতি হয়, তাকে বলা হয় হোমোডোন্ট ডেন্টিশন। সেকেন্ড টার্ম কি শিখলাম? সেকেন্ড টার্ম শিখলাম হচ্ছে ডাইফিওডোন্ট ডেন্টিশন। ডাইফিওডোন্ট ডেন্টিশন, ডাইফিওডোন্ট ডেন্টিশন মানে কি? ডাইফিওডোন্ট ডেন্টিশন মানে যাদের জীবদ্দশায় দুবার দাঁত ওঠে, তাকে বলা হয় ডাইফিওডোন্ট। ডাই মানে হচ্ছে টু, ফিও মানে হচ্ছে টু গ্রো, ডোন্ট মানে তো দাঁত, আমি একটু আগেই বললাম। তাহলে যেহেতু মানুষের জীবদ্দশায় দুবার দাঁত গজায়, তাই তাকে আমরা বলি ডাইফিওডোন্ট ডেন্টিশন। কারোর যদি জীবদ্দশায় একবারই দাঁত হয়, তাকে বলা হবে মনোফিওডোন্ট ডেন্টিশন। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে না, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে। কোনো প্রাণীর ক্ষেত্রে যদি জীবদ্দশায় দুইয়ের অধিক বার, মানে যতবার দাঁত পড়বে ততবার নতুন দাঁত গজিয়ে যাবে, তাকে বলা হবে পলিফিওডোন্ট ডেন্টিশন। তো মানুষের মনো বা পলি না,
মানুষের হচ্ছে ডাইফিওডন্ট ডেন্টিশন, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ছবি বুঝতে পেরে গেছি, এই ছবি বুঝতে পেরে গেছি। আমরা দাঁতের গঠন একটু পরে আসছি। আমরা ডেন্টিশন সংক্রান্ত আরেকটা টার্ম দেখব। আমাদের দাঁত তো আমাদের এই যে বোন, চোয়ালের যে হাড়গুলো তার মধ্যে গিথে গিথে বসে থাকে। এবার সব প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই দাঁত চোয়ালের হাড়ের মধ্যে গিথে গিথে বসে থাকে না। তাহলে চোয়ালের হাড়ের সঙ্গে এই দাঁতের এই যে কানেকশনটা, এই কানেকশনটা কিরকম তার উপর বেস করে কিন্তু ডেন্টিশনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি অ্যাক্রোডন্ট ডেন্টিশন, একটাকে আমরা বলি প্লিউরোডন্ট ডেন্টিশন, একটাকে আমরা বলি থিকোডন্ট ডেন্টিশন। এখানে লেখাটা ক্লিয়ার নেই, থিকোডন্ট, THECO, থিকোডন্ট ডেন্টিশন। অ্যাক্রোডন্ট ডেন্টিশন মানে জ বোনের ওপর টিথটা লুজলি অ্যাটাচড। প্লিউরোডন্ট মানে জ বোনের সঙ্গে সাইডলি অ্যাটাচড। মানুষের ক্ষেত্রে কিন্তু এই কোনোটাই না, না অ্যাক্রোডন্ট না প্লিউরোডন্ট। মানুষের ক্ষেত্রে জ বোনের মধ্যে এরকম গর্ত থাকে, তার মধ্যে দাঁতটা একদম গিথে বসে থাকে। ফলে দাঁত তোলার সময় আমরা দেখতে পারি যে দাঁতটা তুলতে কিন্তু ডাক্তারের বেশ কষ্ট হয়। একটা সাঁড়াশির মতো দেখতে যন্ত্র দিয়ে দাঁতকে ধরে কিন্তু বেশ বল প্রয়োগ করে তাকে টেনে বার করতে হয়, তাই না? তাহলে আমাদের কিন্তু জ বোনের মধ্যে দাঁত একদম গিথে বসে থাকে। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় থিকোডন্ট ডেন্টিশন। ওকে, তাহলে আমরা 3টে টার্ম শিখলাম, মানুষের ডেন্টিশন সংক্রান্ত 3টে টার্ম শিখলাম। একটা শিখলাম হেটেরোডন্ট, তাই তো, হেটেরোডন্ট ডেন্টিশন। একটা শিখলাম ডাইফিওডন্ট ডেন্টিশন। আরেকটা আমরা কি শিখলাম এখন? থিকোডন্ট ডেন্টিশন। তাহলে পরীক্ষায় যদি আসে এই টার্মগুলো আমাদের নিশ্চয়ই পারা উচিত যে হোয়াট ডু ইউ মিন বাই হেটেরোডন্ট ডেন্টিশন বা ডাইফিওডন্ট ডেন্টিশন বা থিকোডন্ট ডেন্টিশন। তাহলে ডেন্টিশন সংক্রান্ত কিন্তু এগুলো পারা উচিত। ডেন্টাল ফর্মুলা কাকে বলে পারা উচিত, এবং মানুষের ডেন্টাল ফর্মুলা, একজন প্রাপ্তবয়স্ক লোকের এবং একজন বাচ্চার ডেন্টাল ফর্মুলা কি, এটাও পারা উচিত। তাহলে যদি এই কোয়েশ্চেন করা হয় যে মানুষের তো ডাইফিওডন্ট ডেন্টিশন, ভালো কথা, তার মানে মানুষের দাঁত জীবনে 2বার ওঠে। কিন্তু যদি বলা হয় যে মানুষের যে 4 রকমের দাঁত, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই 4টের মধ্যে কোনটা ডাইফিওডন্ট ডেন্টিশন শো করে না, তার অ্যান্সার কি হওয়া উচিত? মানে এর মধ্যে কোন দাঁত একবার পড়লে আর সেকেন্ড টাইম উঠবে না, তার অ্যান্সার কি হওয়া উচিত? একদম সহজ, কিন্তু মানুষের প্রিমোলার দাঁত, কিন্তু যে মিল্ক টিথ বা দুধে দাঁত, তখন কিন্তু প্রিমোলার দাঁত ওঠে না। তাহলে মানুষের প্রিমোলার দাঁত কিন্তু একবারই ওঠে। তাহলে মানুষের ডেন্টিশনটাকে আমরা ডাইফিওডন্ট বললেও তার মধ্যে কিন্তু প্রিমোলারটা এক্সেপশন, কারণ প্রিমোলারটা হচ্ছে মোনোফিওডন্ট, ও কিন্তু একবারই উঠবে। এবারে আমরা দেখবো স্ট্রাকচার অফ টিথ, মানুষের দাঁতের গঠন। এই ছবিটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এটা একটা ক্যানাইনের সেকশন, ওকে, এটা একটা প্রিমোলার বা মোলারের সেকশন। এই ছবি থেকে আমরা কি বুঝতে পারছি যে দাঁতের একটা অংশ যাকে বলা হয় ক্রাউন, যেই অংশটা দাঁতের আমরা বাইরে থেকে দেখতে পাই, আমরা বাইরে থেকে দাঁতের যে সাদা অংশ দেখতে পাই সেটা হচ্ছে ক্রাউন মানে চূড়া। কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু দাঁতের এই যে আমাদের চোয়ালের যে হাড় তার মধ্যে গিথে বসে আছে, তাই না? থিকোডন্ট ডেন্টিশন। তো তো যে অংশটা এই গামের মধ্যে, মাড়ির মধ্যে গিথে বসে আছে, যাকে আমরা বাইরে থেকে দেখতে পাবো না, তাকে আমরা বলি রুট। তাহলে একটা মানুষের টিপিক্যাল দাঁতের জেনারেলি 2টো পোর্শন, যেটা মাড়ির নিচে দেখা যায় না তাকে বলা হয় রুট, যেটা মাড়ির ওপরে যে অংশ দেখা যায় তাকে বলা হয় ক্রাউন। কোনো কোনো বইতে আবার বলা হয় রুট এবং ক্রাউনের যে জাংশনটা সেই অংশকে বলা হয় নেক। ওকে, তাহলে একটা টিপিক্যাল দাঁতের 3টে অংশ, রুট মাড়ির নিচের অংশ, ক্রাউন মাড়ির ওপরের অংশ, এবং জাংশন রিজিয়নটাকে বলা হয় নেক। এবার দাঁতের সেকশন দেখলে দাঁতের ভিতরে আমরা দেখতে পাবো 3 রকমের জিনিস। একটা হচ্ছে ডেন্টাইন বা ডেন্টিন, এই পুরো এই অংশটা, এই পুরো এই অংশটা হচ্ছে ডেন্টিন বা ডেন্টাইন, যেরকম ইচ্ছা উচ্চারণ করো, কোনো সমস্যা নেই। এবারে এই ডেন্টাইনের ওপর কিন্তু একটা এক্সট্রা কোটিং থাকে। এই কোটিংটা যদি আমরা ক্রাউন রিজিয়ন দেখি, অর্থাৎ দাঁতের যে অংশ আমরা দেখতে পাচ্ছি বাইরের অংশটা, সেটা কিন্তু একটু মোটা, সাদা, ক্যালসিয়াম নির্মিত, এবং এটা কিন্তু সব থেকে হার্ডেস্ট টিস্যু বলা হয় মানুষের দেহে, এর নাম হচ্ছে এনামেল। তাহলে ডেন্টাইন আমরা রুট এবং ক্রাউন সব জায়গায় দেখবো। এই ডেন্টাইনের ওপর যে অ্যাডেড একটা কোটিং, যেটা শুধুমাত্র ক্রাউন রিজিয়নেই প্রেজেন্ট এবং যেটা আমাদের দেহের কঠিনতম অংশ, তাকে বলা হয় হচ্ছে এনামেল। এবং রুট রিজিয়নে এই ডেন্টাইনের উপর যে কোটিংটা থাকে তাকে বলা হয় সিমেন্টাম, মনে থাকবে।
তাহলে ডেন্টাইন বুঝে গেছি, এনামেল বুঝে গেছি, সিমেন্টাম বুঝে গেছি। ডেন্টাইনের ভেতরে একটা ফাঁকা স্পেস থাকে যাকে বলা হয় পাল্প ক্যাভিটি। ফাঁকা স্পেস বলা ঠিক নয়, কারণ ওই পাল্প ক্যাভিটির মধ্যে কিন্তু নার্ভ থাকে, এখান থেকে নার্ভ প্রবেশ করে, নার্ভ, ব্লাড ভেসেল, এইসব জিনিস কিন্তু ওই পাল্প ক্যাভিটির মধ্যেই থাকে। ওকে, নার্ভ এবং ব্লাড ভেসেল কিন্তু এর মধ্যেই থাকে। ফলে কোনো কারণে যদি আমাদের এই দাঁতের এনামেলের আস্তে আস্তে ক্ষয় হয়, দাঁতের এনামেলের ক্ষয় হতে হতে সেটা যদি ক্ষয়টা ডেন্টাইন ক্রস করে একদম পাল্প ক্যাভিটি অব্দি চলে যায়, তাহলে কি হবে? তাহলে ওই ব্লাড ভেসেল এবং নার্ভগুলো কিন্তু এক্সপোজড হয়ে যাবে, ফলে দাঁত থেকে রক্ত বেরোতে পারে। এবং যেহেতু নার্ভগুলো এক্সপোজড হয়ে গেল, তাহলে কিন্তু যদি আমরা ঠান্ডা বা গরম কোনো খাবার দাবার খাই, সেটা ওই টেম্পারেচারের কন্ট্যাক্টটা হলে কিন্তু আমাদের দাঁতে আমরা শিরশিরানি অনুভব করব, দাঁতে ব্যথা হবে। ওকে, তাহলে দাঁতের যে ক্ষয় হয়, ক্ষয় তাহলে কার হয়? এনামেলের হয়। এবং এনামেলের ক্ষয় হতে হতে যদি সেই ক্ষয়টা প্রচুর পরিমাণ হয়ে যায়, সেটা ডেন্টাইনেরও ক্ষতি করে দেয়, এবং ফলে দাঁতের সেই গর্ত বা ফুটো কিন্তু একেবারে পাল্প ক্যাভিটি অব্দি পৌঁছে যায়। ফলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু নার্ভগুলো এক্সপোজড হয়ে গেল, তখন কিন্তু আমাদের দাঁতে শিরশিরানি বা দাঁতে প্রচন্ড ব্যথা আমরা অনুভব করব। ওকে, তাহলে পাল্প ক্যাভিটি বুঝে গেছি, ডেন্টাইন বুঝে গেছি, এনামেল বুঝে গেছি, সিমেন্টাম বুঝে গেছি, রুট বুঝে গেছি, ক্রাউন বুঝে গেছি, নেক বুঝে গেছি। এই হচ্ছে আমাদের দাঁতের গঠন। যদি পরীক্ষায় আসে এই কটা পয়েন্ট আমরা লিখবো, এই সিম্পল ছবিটা সুন্দর করে এঁকে আসবো। দাঁতের কাজ নিশ্চয়ই বলতে হবে না, আমরা যে খাবার দাবার খাই, খাবারকে চিবিয়ে ছোট ছোট টুকরো কিন্তু ভাঙতে সাহায্য করে দাঁত। ওকে, এবারে আমরা চলে যাব বাক্কাল ক্যাভিটির মধ্যে থাকা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে টাং বা জিভ। এই হচ্ছে আমাদের জিভ। জিভের মধ্যে আমরা জিভের বললাম যেটা, যে জিভের 1/3 পার্ট, 1/3 অংশ থাকবে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল রিজিয়ানে, আর বাকি 2/3 অংশ থাকবে হচ্ছে বাক্কাল রিজিয়ানে। এটা প্রথমেই বললাম আমি। তাহলে এইটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট অফ টাং, এটা হচ্ছে বাক্কাল পার্ট অফ টাং। এই ফ্যারিঞ্জিয়াল পার্ট এবং বাক্কাল পার্টকে একদম মানে ডিস্টিংগুইশ করা হয়, মানে তার মার্জিনটাকে বুঝবো কি দেখে? এই ভি শেপের এই দাগটাকে দেখে। এই যে ভি এর মতো আকৃতির যে দাগটা, একে বলা হয় সালকাস টার্মিনালিস। আমি একটু আগেই বললাম যে জিভ আমাদের বাক্কাল ক্যাভিটির ফ্লোরের সঙ্গে যুক্ত থাকে যে পাতলা চামড়া দিয়ে, তাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্রেনুলাম। ওকে, আচ্ছা, এই ফ্যারিঞ্জিয়াল পার্টের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো এই লিঙ্গুয়াল টনসিল। ওকে, এটা কি জিনিস এটা আমি পরে আসছি, যখন ওয়াইল্ডেয়ার্স রিং সম্বন্ধে বলবো। জিভের প্রধান কাজ হচ্ছে জিভের স্বাদ গ্রহণ করা। আমরা যে খাবার খাই তার যে টেস্টকে ফিল করি, তার জন্য দায়ী কিন্তু জিভ, তাই না? তো জিভের মধ্যে থাকে প্যাপিলা। জিভের ওপরটা কিন্তু মোটেই স্মুথ বা প্লেন নয়, তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট গুটি 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 কিছু স্ট্রাকচার আছে, অসংখ্য। তাদেরকে বলা হয় প্যাপিলা। এবার এই প্যাপিলা কিন্তু 4 রকমের হয়। একটা হচ্ছে ভ্যালেট প্যাপিলা বা সার্কাম ভ্যালেট। তাহলে 1 নম্বর হচ্ছে ভ্যালেট বা সার্কাম ভ্যালেট প্যাপিলা। সার্কাম ভ্যালেট প্যাপিলা কিন্তু সংখ্যায় কম, 8 থেকে 12টা হয়, এবং পিছন দিকে থাকে এবং সাইজে সব থেকে বড়। 4 রকমের যে প্যাপিলা দেখবো, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে জিভের পেছনের দিকটা। আমরা যদি জিভের আয়নায় যদি আমরা হাঁ করে জিভটা বার করে দেখি, আমরা কিন্তু এই সার্কাম ভ্যালেট প্যাপিলা দেখতে পাবো, যেগুলো বড় বড় গোটা গোটা জিভের পিছন দিকে আছে। এই সার্কাম ভ্যালেট প্যাপিলাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা প্যাপিলার মধ্যে কিন্তু প্রায় 100 খানা করে টেস্ট বাড থাকে, প্রায় 100টা করে টেস্ট বার থাকে। তাহলে সার্কাম ভ্যালেট প্যাপিলা হচ্ছে লার্জেস্ট, সব থেকে বড় সাইজের প্যাপিলা, এবং তার মধ্যে 100টা করে টেস্ট বার থাকে। নেক্সট হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা। তাহলে 2 নম্বর হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা। আমি এখানে লিখে দিই, 2 নম্বর হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা। ফিলিফর্ম প্যাপিলা জিভের মাঝ বরাবর থাকে অসংখ্য, এর মধ্যে কিন্তু কোনো টেস্ট বাড থাকে না। তাহলে এর মধ্যে কিন্তু নো টেস্ট বাড, এর মধ্যে কোনো টেস্ট বাড থাকে না। টেস্ট বাড আমরা দেখতে পাবো সার্কাম ভ্যালেট এবং ফাঞ্জিফর্মে মেনলি। ফোলিয়েটেও থাকে, তবে সেটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে ফিলিফর্ম প্যাপিলার মধ্যে কোনো টেস্ট বাড থাকে না। ওকে, নেক্সট ফাঞ্জিফর্ম। 3 নম্বর হচ্ছে ফাঞ্জিফর্ম। ফাঞ্জিফর্ম প্যাপিলা।
তাহলে সার্কামভ্যালেট, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম। ফাঞ্জিফর্ম প্যাপিলা থাকে হচ্ছে জিভের মার্জিনে, সাইড বরাবর, এবং এই ফাঞ্জিফর্ম প্যাপিলাগুলোর মধ্যে কিন্তু টেস্ট বার থাকে এবং সংখ্যায় কিন্তু কম, 5 থেকে 10টা। আমি 5টাই লিখে রাখি, 5টা করে টেস্ট বার্ড বা স্বাদ কোরক থাকে। তাহলে আমাদের খাবারের টেস্টকে কিন্তু ফিল করতে মেনলি হেল্প করে সার্কামভ্যালেট এবং ফাঞ্জিফর্ম। তাহলে সার্কামভ্যালেট, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম, এবং লাস্ট 4 নম্বর হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। ফোলিয়েট প্যাপিলা, ফোলিয়েট প্যাপিলা থাকবে হচ্ছে জিভের সাইড বরাবর, সাইডের দিকে যে দাগ দাগ থাকে ওই রিজিয়নে থাকে, এইগুলো হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। এই যে এগুলো হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। এই ফোলিয়েট প্যাপিলা 4 নম্বর তাহলে বললাম, সার্কামভ্যালেট, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম, ফোলিয়েট। ফোলিয়েট প্যাপিলার মধ্যেও কিন্তু স্বাদকোরক থাকে, তবে এগুলো কিন্তু যত আমরা আস্তে আস্তে বড় হই, মানে ছোটবেলায় স্বাদকোরক থাকে, একটু বড় হলে কিন্তু এই স্বাদকোরকগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে জিভের কাজ কি, জিভের অবস্থান তো বুঝে গেলাম, আমাদের বাক্কাল ক্যাভিটির ফ্লোরে থাকে মেনলি। জিভের কাজ কি, আমাদের কথা বলতে হেল্প করে। আমরা যে খাবার খেলাম, খাবারটাকে মুখবিবরের মধ্যে কখন আমরা এই দিকের দাঁত দিয়ে চেবাবো, কখন আমরা এই দিকের দাঁত দিয়ে চেবাবো, সেই খাবারটাকে এদিক ওদিক পাঠাতে সাহায্য করছে। খাবারের সঙ্গে স্যালাইভা বা আমাদের যে লালা রস তাকে মিক্স করতে হেল্প করে, খাবার গিলতে হেল্প করে। তো জিভের কিন্তু ফাংশনও পরীক্ষাতে আসতে পারে। তাহলে আমরা বাক্কাল ক্যাভিটি আমাদের শেষ হয়ে গেল। বাক্কাল ক্যাভিটির মধ্যে আমরা দাঁত সম্বন্ধে পড়লাম, বাক্কাল ক্যাভিটির মধ্যে আমরা জিভ সম্বন্ধে পড়লাম। এবার আমরা চলে আসবো নেক্সট পার্টটাতে। তাহলে বাক্কাল ক্যাভিটির পরেই আমরা কি দেখলাম, বাক্কাল ক্যাভিটির পরেই কিন্তু আমরা দেখলাম ফ্যারিংস, তাই না? তাহলে বাক্কাল ক্যাভিটির পরেই যে সংক্ষিপ্ত অংশটা সেটা হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংসের আবার ওপর দিকের একটা নাম আছে, মাঝখানের অংশটার একটা নাম আছে, নিচের দিকের অংশটার একটা নাম আছে। ওকে, ওপর দিকটার নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস, মাঝখানটা হচ্ছে বাক্যোফ্যারিংস, নিচের দিকটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস, আমরা ল্যারিঙ্গোফ্যারিংস সম্বন্ধে কিন্তু ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস ওই চ্যাপ্টারে পড়ে ফেলেছি। ফলে আমরা জানি যে ল্যারিঙ্গোফ্যারিংস হচ্ছে ফ্যারিংস এবং ল্যারিংসের জাংশন, যেটা আমাদের ব্রিদিং সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। ফলে সেটা সম্বন্ধে আমরা এখন কোনো কথা বলবো না। ন্যাজোফ্যারিংস হচ্ছে ন্যাজাল ক্যাভিটির যে এন্ড পার্ট, সেটা ন্যাজোফ্যারিংস, এবং বাক্যোফ্যারিংসটা হচ্ছে যেখানে আমাদের জিভটা শুরু হচ্ছে, তাই না? জিভের যে 1/3 পোর্শন থাকে, ইনিশিয়াল 1/3 পোর্শন জিভের একদম ভেতর দিকটা, সেটা কিন্তু থাকে বাক্যোফ্যারিংসে। ক্লিয়ার? মানে এই অংশটা, এই 1/3 অংশ থাকে বাক্যোফ্যারিংসে। তাহলে ফ্যারিংস রিজিয়নটা যদি আমরা এরকম সাইড থেকে দেখি, এরকম একটা গোল মতো অংশ, এই ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে কিন্তু আমরা দেখতে পাবো ওয়ার্ল্ডেয়ার্স রিং। ওকে, এই বিভিন্ন এই যে টনসিলস, যেমন ফ্যারিঞ্জিয়াল টনসিলস 4 রকমের দেখতে পাবো, ফ্যারিঞ্জিয়াল টনসিলস, টিউবাল টনসিলস, প্যালেটাইন টনসিলস এবং লিঙ্গুয়াল টনসিল। এই 4 ধরনের লিম্ফ্যাটিক টিস্যু, এই 4 ধরনের লিম্ফ্যাটিক টিস্যু ওই ফ্যারিংস রিজিয়ন এবং বাক্কাল ক্যাভিটির মধ্যে গোল ভাবে থাকে, মানে দেখলে মনে হবে গোল ভাবে আছে। একেই বলা হয় ওয়ার্ল্ডেয়ার্স রিং। 1 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের লিম্ফয়েড টিস্যু বা লিম্ফ্যাটিক টিস্যু। একদম ওপর থেকে শুরু করি, তাহলে ফ্যারিংসের দিকে থাকে বলে ফ্যারিঞ্জিয়াল টনসিল। তারপর তার নিচে এই যে টিউবাল টনসিল, টিউবাল টনসিল হচ্ছে এই যে আমাদের যে ইনার ইয়ারের যে আমাদের মিডল ইয়ারের যে ইউস্টেচিয়ান টিউব, সেই ইউস্টেচিয়ান টিউবের যে ওপেনিংটা আমাদের ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে, তাকে ঘিরে থাকে হচ্ছে টিউবাল টনসিল। এগুলো হচ্ছে টিউবাল টনসিল। ওকে, তার নিচে প্যালেটাইন টনসিল। প্যালেটাইন টনসিল মানে প্যালেট, তাগড়া ওপরের দিকে। তাহলে প্যালেটাইন টনসিল থাকবে তার নিচে, মানে এগুলো একদম ওপর থেকে শুরু করেছি। তাহলে একদম ওপরে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টনসিল, তারপর টিউবাল টনসিল, তারপর প্যালেটাইন টনসিল, এবং তার নিচে কি আছে, নিচের দিকে জিভ। জিভের যে ফ্যারিঞ্জিয়াল অংশটা, জিভের যে ফ্যারিঞ্জিয়াল অংশটা, তার মধ্যে কি আছে, এগুলো লিঙ্গুয়াল টনসিল। ওকে, তাহলে এই 4 রকমের লিম্ফয়েড টিস্যু, এই যে অ্যারেঞ্জমেন্টটা আমাদের বাক্কাল ক্যাভিটি এবং ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে, তাকে বলা হয় ওয়ার্ল্ডেয়ার্স রিং। এটা কিন্তু 1 নম্বরের বা 2 নম্বরের কোয়েশ্চেন আমাদের সেমিস্টার 2তে আসতে পারে। ওকে, তাহলে এত অব্দি আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা তাহলে বাক্কাল ক্যাভিটি বুঝে গেলাম, আমরা ফ্যারিংস বুঝে গেলাম। নেক্সট পার্ট, প্রায় 25 সেন্টিমিটার লম্বা যে এই টিউবটা, এই ফ্যারিংস থেকে শুরু করে এই পুরো স্টোমাক অবধি এই যে লম্বা টিউবটা, এই টিউবটা হচ্ছে আমাদের ইসোফেগাস। লিখে দিয়েছি আমি ইসোফেগাস। এটা প্রায় একটা 25 সেন্টিমিটার লম্বা টিউব, এবং এই রিজিয়নে কিন্তু আমাদের থাকে ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি, এটাও কিন্তু আমাদের জানা হয়ে গেছে।
ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারটা পড়ার সময়। এই যে ডায়াফ্রাম, তাহলে এই ডায়াফ্রামকে ভেদ করে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা অ্যালিমেন্টারি ক্যানালের কোন পার্টটা আসে, সেটা হচ্ছে ইসোফেগাস। তাহলে ইসোফেগাসের মধ্যে দিয়েই কিন্তু এই খাবার যে আমরা গিললাম, খাবার যে মুখের মধ্যে প্রবেশ করালাম, তাকে দাঁত দিয়ে চেবালাম, জিভের মাধ্যমে লালারস মিশ্রিত করলাম, সেই খাদ্যমণ্ডকে বলা হয় বোলাস। তাহলে এই বোলাসটা কিন্তু মানে চর্বিত লালা মিশ্রিত যে খাদ্যমণ্ড বা বোলাস, সেই বোলাস কিন্তু ফ্যারিংস হয়ে, বাক্য ফ্যারিংস হয়ে ইসোফেগাস হয়ে কিন্তু স্টোমাকে আসবে। স্টোমাক মানে পাকস্থলী। এবং এই ইসোফেগাসটাই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের একমাত্র পোর্শন যেটা আমাদের থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি দুটোতেই আছে। ডায়াফ্রামটার ওপরেরটা থোরাসিক ক্যাভিটি, ডায়াফ্রামের নিচটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে বাকি এই স্টোমাক থেকে শুরু করে বাকি সবাই কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। তাহলে এই ইসোফেগাসটা শুরু হয়েছে থোরাসিক ক্যাভিটিতে, কিন্তু ও ডায়াফ্রামকে ভেদ করে কিন্তু চলে আসে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। তাহলে এই যে 25 সেন্টিমিটারের মধ্যে প্রায় 23 থেকে 24 সেন্টিমিটার থাকবে কিন্তু থোরাসিক ক্যাভিটিতে, এবং তারপর জাস্ট 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার কিন্তু ডায়াফ্রামের নিচে। ক্লিয়ার? তাহলে আমরা ইসোফেগাস বুঝে গেছি। তারপরের পার্ট হচ্ছে স্টমাক বা পাকস্থলী। এবার স্টমাক বা পাকস্থলী, তাহলে এই আসছে আমাদের ইসোফেগাস। এই ইসোফেগাসটা আসছে এই হচ্ছে এই থলির মতো, এই হচ্ছে পাকস্থলী। তাহলে এই পাকস্থলীর আবার 4টে পার্ট। প্রথম পার্ট এই 1 নম্বর, এই যে লেভেলটা তার উপরের অংশটা 2 নম্বর, এই মাঝখানের অংশটা 3 নম্বর, এবং লাস্ট পার্ট ধরো এখান দিয়ে ধরো স্মল ইন্টেস্টাইন, এখান দিয়ে স্মল ইন্টেস্টাইন। তাহলে এই লাস্ট যে পার্টটা, এটা হচ্ছে 4 নম্বর পার্ট। প্রথম পার্টটার নাম কি? কার্ডিয়াক স্টমাক। কার্ডিয়াক স্টমাক। তারপরে ফান্ডাস। মিডল পোর্শনটার নাম হচ্ছে বডি। লাস্ট পার্ট হচ্ছে পাইলোরাস। তাহলে স্টমাকের 4টে পার্ট: কার্ডিয়াক স্টমাক, ফান্ডাস, বডি এবং পাইলোরাস। কার্ডিয়াক স্টমাক হচ্ছে একদম স্টমাকের শুরুর পোর্শনটা, কারণ তার ঠিক ওপরেই হার্ট থাকে বলে একদম কাছাকাছি অঞ্চলে একে বলা হয় কার্ডিয়াক স্টমাক। আমরা তাহলে এটা হচ্ছে ইসোফেগাস, তাই তো? এটা হচ্ছে ইসোফেগাস। তাহলে ইসোফেগাস আর স্টমাকের জাংশনে এখানে কিন্তু একটা কপাটিকা থাকে, ওকে, একটা ভালভ থাকে। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক ভালভ। একে আমরা বলি কার্ডিয়াক ভালভ। এই লেভেলের ওপরের যে অংশটা উঁচু মতো হয়ে আছে তাকে বলা হয় ফান্ডাস, বাকি পুরো অংশটাকে বলা হচ্ছে বডি, এবং এন্ড পোর্শনটাকে বলা হচ্ছে পাইলোরাস। এই পাইলোরাস রিজিয়নেও কিন্তু আমরা একটা এরকম কপাটিকা দেখতে পাবো, যাকে আমরা বলবো পাইলোরিক ভালভ। ক্লিয়ার? এই ভালভগুলোর কাজ হচ্ছে যাতে খাবার উল্টো দিকে না যায় সেটা কন্ট্রোল করা। তবে এই ভালভ কিন্তু হার্ড ভালভের মতো অত ওরকম কাজ করে না যে একেবারেই উল্টো দিকে যেতে দেবে না। মানে হার্ড ভালভ যেমন উল্টো দিকে রক্তকে যেতে দেয়ই না, এক্ষেত্রে কিন্তু আমাদের যখন বমি টমি হয় তখন কিন্তু এখান থেকে খাবার তো আমাদের ইসোফেগাস হয়ে আবার মুখ দিয়ে বেরিয়ে যায়, তাই না? তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অপোজিট হয়ে যেতে পারে, এগুলো অত রেস্ট্রিক্টেড না। তবে জেনারেলি কিন্তু এরা উল্টো দিকে খাবারকে যেতে দেয় না। তাহলে স্টমাকের পার্ট বুঝতে পেরেছি। তাহলে স্টমাকের পার্টগুলো বুঝতে পেরেছি। স্টমাকের তাহলে 4টে পার্ট: কার্ডিয়াক স্টমাক, ফান্ডাস, বডি এবং পাইলোরাস। নিশ্চয়ই কোনো ডাউট নেই। এর ওয়ালে কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড সম্বন্ধে আমি অন্য ভিডিও দেব, এই ভিডিওতে গ্ল্যান্ড সম্বন্ধে কোনো কথা বলবো না। তাহলে আমাদের এই আসছিল স্টমাক, এই আসছিল স্টমাক। স্টমাকের পর এই নেক্সট যে জিনিসটা শুরু হলো এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এবার এই স্মল ইন্টেস্টাইনের আবার আমরা 3টে পার্ট দেখব। তাহলে স্মল ইন্টেস্টাইনের আমরা 3টে পার্ট দেখব। স্মল ইন্টেস্টাইন কিন্তু প্রায় 6 থেকে 7 মিটার লম্বা। 6 থেকে 7 মিটার লম্বা স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট। কি কি? একটা হচ্ছে ডুওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডুওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই সি শেপড যে স্ট্রাকচার ঠিক স্টমাকের পরে, এটা প্রায় 25 সেন্টিমিটার লম্বাই হয়, একে বলা হয় ডুওডেনাম। তাহলে এই পার্টটা হচ্ছে ডুওডেনাম। আমরা জানি যে এইখানে থাকে হচ্ছে লিভার, আমরা লিভার সম্বন্ধে পড়বো পরে। এইখানে থাকে হচ্ছে প্যানক্রিয়াস, তাহলে এই প্যানক্রিয়াস থেকে ডাক্ট আসে,
তাই তো, প্যানক্রিয়াস থেকে ডাক্ট আসে, এখানে আছে গল ব্লাডার, লিভার থেকে ডাক্ট আসছে, এইসব ডাক্টগুলোর নাম ঠাম আমরা পরে জানবো। এই লিভার এবং প্যানক্রিয়াস থেকে যে ডাক্ট আসে তারা একত্রিত হয়ে কিন্তু ফাইনালি কোথায় ওপেন হয়, তারা কিন্তু ওপেন হয় ডুওডেনামে। ক্লিয়ার? তাহলে তাহলে এই লিভারের যত সিক্রিশন, প্যানক্রিয়াসের যত সিক্রিশন তারা যে ডাক্টের মাধ্যমে আসে তারা কিন্তু এসে ডুওডিনাম রিজিয়নে উন্মুক্ত হয় খাবারকে পাচন করার জন্য, ডাইজেশনে হেল্প করবে। তাহলে ডুওডিনাম বুঝে গেছি ফার্স্ট পার্টটা। তারপরে যে কয়েলড পোর্শন যেটা ছবিতে আমরা দেখলাম, এই ছবিতে, তাহলে এই যে স্টোমাকের পরে এই যে সি রিজিয়নটা এটা ডুওডিনাম, এই মাঝখানের যে পেঁচানো অংশ দেখতে পাচ্ছি তাহলে সেখানেই আছে হচ্ছে জেজুনাম, সেখানেই আছে জেজুনাম। এই জেজুনাম পার্টটা মোটামুটি 2.3 মিটার লম্বা, এবং লাস্ট পার্টটা হচ্ছে ইলিয়াম, লাস্ট পার্টটা হচ্ছে ইলিয়াম যেটা প্রায় 3.4 মিটার লম্বা। তাহলে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের ভেতরেও কিন্তু তার ওয়ালে কিন্তু আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড দেখতে পাবো, এবং ইন্টেস্টিনাল গ্ল্যান্ড সম্বন্ধেও কিন্তু আমি ওই যখন গ্ল্যান্ডের ভিডিও দেব তার মধ্যে বলবো। আমি এখানে সেই গ্ল্যান্ড সম্বন্ধে কোনো কথা বলছি না, এখন আমরা জাস্ট ওপর অ্যানাটমিটা বুঝে নিচ্ছি যে কেমন কোনটা দেখতে। এবারে তাহলে এই আসছিল ধরো স্মল ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইন এসে পেঁচিয়ে পেঁচিয়ে এই যুক্ত হলো লার্জ ইন্টেস্টাইনে। এবারে তাহলে পুরো পোর্শনটাই লার্জ ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন এসে লার্জ ইন্টেস্টাইনে যেখানে ঠিক যুক্ত হয় সেই পোর্শনটা হচ্ছে সিকাম। তাহলে লার্জ ইন্টেস্টাইনে আমরা কোন কোন পার্ট দেখবো? লার্জ ইন্টেস্টাইনের প্রথম পার্টটা হচ্ছে সিকাম। নেক্সট পার্ট হচ্ছে কোলন, তারপরের পার্ট হচ্ছে রেকটাম, তারপরের পার্ট হচ্ছে অ্যানাল ক্যানাল, লাস্ট যে ছিদ্রটা তাকে বলা হয় অ্যানাস। ওকে, তাহলে দেখি, তাহলে এই অংশটা হচ্ছে সিকাম, এবং এই সিকাম অংশে একটা এক্সটেন্ডেড পোর্শন থাকে ফিঙ্গার লাইক যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এটাও কিন্তু আমাদের একটা বিলুপ্ত অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান, যাতে যখন ইনফেকশন হয় তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস, অপারেশন করতে হয় না, অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, তো এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা আমাদের দেহে কোনো ফাংশন নেই, যখন আমরা ঘাস পাতা খেতাম কাঁচা অবস্থায় তখন এটা কাজে লাগতো। ওকে, তা এই প্রথম পার্টটা হচ্ছে সিকাম, ধরো এই পার্টটা হচ্ছে সিকাম। সিকামের পর এই যে পুরো পার্টটা একে আমরা বলবো হচ্ছে কোলন। এই কোলনের মধ্যে আবার যে পার্টটা ওপরের দিকে উঠছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ওপর দিকে উঠছে অ্যাসেন্ডিং কোলন। তারপরে এই প্যারালাল যাচ্ছে একে বলবো আমরা ট্রান্সভার্স কোলন, আবার নিচের দিকে নামছে একে বলবো ডিসেন্ডিং কোলন। তারপর এই যে বাঁক নিচ্ছে, এই বাঁক, এই পোর্শনটাকে আমরা বলবো সিগময়েড কোলন। তারপরের এই অংশটা হচ্ছে রেকটাম, এই যে সিগময়েড কোলনের পর এটা হচ্ছে রেকটাম। ওকে, তারপরের অংশটা হচ্ছে অ্যানাল ক্যানাল, এবং লাস্টে হচ্ছে এই ছিদ্রটা হচ্ছে অ্যানাস। ক্লিয়ার? তাহলে এই অংশটা হচ্ছে অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল। ওকে, এই 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 অংশটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে রেকটাম। তাহলে এই রেকটামের মধ্যেই কিন্তু মল সঞ্চিত থাকে, মল। তারপর এই মল কিন্তু অ্যানাল ক্যানালের মাধ্যমে, অ্যানাসের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তাহলে একদম মুখছিদ্র থেকে শুরু করে এই অ্যানাস মানে পায়ু ছিদ্র, তাহলে মুখছিদ্র থেকে শুরু করে এই পায়ু ছিদ্র হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ওকে, তাহলে এই ভিডিওতে আমরা এলিমেন্টারি ক্যানালের এই অ্যানাটমি দেখলাম, এর ভেতরে যে গ্ল্যান্ড গুলো আছে সেই গ্ল্যান্ড সম্বন্ধে আমরা এরপর ইন্ডিভিজুয়াল ভিডিওতে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একদম মাউথ ওপেনিং। তাহলে মাউথ ওপেনিং থেকে শুরু করে এটা হচ্ছে অ্যানাস। তাহলে মাউথ থেকে শুরু করে অ্যানাস অব্দি এই যে টিউব, যেটা কোথাও পাতলা, কোথাও মোটা, কোথাও পেঁচানো, এই পুরোটাই হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানাল বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ওকে, তাহলে এই ভিডিওতে এত অবধি। নেক্সট ভিডিও দেবো হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস সম্বন্ধে। ওকে, চলো।